শিল্পা হলরুমে বসে টিভি দেখছিল। এমন সময় তার শাশুড়ি কবিতা রাগী অবস্থায় সেখানে আসে এবং টিভির সামনে এসে দাঁড়ায়। মম, আপনি এভাবে টিভির সামনে দাঁড়িয়ে গেলেন কেন? খুব ইন্টারেস্টিং সিন হচ্ছে, আমাকে দেখতে দিন। আরে বৌমা, তোমার কত রকমের নাটক আর দেখবো? যেদিন থেকে বাড়িতে এসেছো প্রত্যেকদিন তোমার নতুন নতুন রূপ দেখতে পাচ্ছি। কি হয়েছে মম? আমি আবার কি করে ফেললাম? তোমাকে আমি অনেকবার বলেছি আমাকে মম বলে ডাকা বন্ধ করো। আমি কি মোমের তৈরি কোনো জিনিস নাকি? আমার তো মনে হচ্ছে কোনোদিন তুমি আমাকে মম মনে করে মোমবাতির মতো পুড়িয়ে ফেলবে। আরে মম, আপনি অনেক মজার মজার কথা বলতে পারেন। আপনার কথা শুনে আমি নিজের হাসি আটকাতেই পারছি না। আচ্ছা, এবারে টিভির সামনে থেকে সরে যান, অনেক ইন্টারেস্টিং একটা সিন চলছে। আজ রান্নাঘরে রাখির প্রথম দিন, কিন্তু তার শাশুড়ি তার সব রান্নার জিনিসগুলোতে নুনের বদলে চিনি মিশিয়ে দিয়েছে। এবার রাখিকে অনেক কথা শুনতে হবে। সত্যি শাশুড়িগুলো অনেক খারাপ হয়। শিল্পার মুখে এরকম কথা শুনে তার শাশুড়ি প্রচন্ড রেগে যায় এবং তার দিকে তাকিয়ে থাকে। শিল্পা তার শাশুড়িকে দেখে ভয় পেয়ে যায়। আরে মম, আপনি প্লিজ রেগে যাবেন না। আমি তো সিরিয়ালের শাশুড়ির ব্যাপারে কথা বলছিলাম। আপনি নিজেই দেখুন না, রাখির শাশুড়ি সবসময় তার পেছনে পড়ে থাকে। বেচারি মেয়েটা কত কষ্ট করে রান্না করেছিল, কিন্তু তার শাশুড়ি কমলা সব খারাপ করে দিল। আমার তো মনে হয় ক অক্ষরের সব মহিলারা খারাপই হয়। শিল্পা তাড়াহুড়ো করে এসব কথা বলতে গিয়ে ভুলে যায় যে তার শাশুড়ির নামও ক অক্ষর থেকেই শুরু হয়। আরে, এটা তো অনেক বড় ভুল হয়ে গেল। আমি একদম ভুলে গিয়েছিলাম যে মায়ের নাম কবিতা, সেটাও ক থেকেই শুরু হয়। কবিতা তার বৌমায়ের এরকম কথা শুনে রেগে গিয়ে কিছু বলতে যাচ্ছিল। এমন সময় তার ছেলে বিক্রম এবং মেয়ে চম্পা সেখানে চলে আসে। আরে, তোমরা দুজনে এখানে কি করছো? আরে দাদা, আমার মনে হচ্ছে বৌদি আর মা এই সিরিয়ালের মতো করছে। এই সিরিয়ালে শাশুড়ি সবসময় বৌমায়ের পেছনে পড়ে থাকে। আজ মনে হচ্ছে মাও বৌদিকে কিছু বলবে। চলো আমরা দুজনে গিয়ে দেখি। চম্পা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মা তোর কথা শুনে ফেললে অনেক রেগে যাবে। তাছাড়া মা শুধু শুধু শিল্পাকে বকাবকি করবে কেন? আরে দাদা, তুমি এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? বাড়িতে ছোটখাটো ঝামেলা হলে মানুষ বোর হয় না। চম্পা এবং বিক্রম নিজেদের মধ্যে কথা বলছিল। এমন সময় কবিতা তাদেরকে বলে, বিক্রম, নিজের বউকে ভালো করে বুঝিয়ে দে। আরে মা, কি বোঝাতে হবে আগে সেটা তো বলে দিন। আমি তো বসে বসে সিরিয়াল দেখছিলাম। আজ এত ভালো সিন হচ্ছে, এটা মিস হয়ে যাবে। আগে সিরিয়ালটা শেষ হয়ে যাক, তারপর আপনি যা বলার বলবেন। শাশুড়িটা নিজের বউয়ের খাবার খারাপ করে দিয়েছে। সেটা তো আমারও ইচ্ছে হয় যে তোমার রান্না করা খাবারগুলো খারাপ করে ফেলি, কিন্তু তুমি তো রান্না করতেই পারো না। তুমি এতটাই অকম্মা যে রান্না করার ভয়ে রাতে বেঁচে যাওয়া খাবার সকালে গরম করে খেয়ে নাও। মম, এই সময় আপনি এসব কথাগুলো কেন বলছেন? এখনো সব কথা শেষ হয়নি। তোমার প্রত্যেকদিন 10টায় ঘুম থেকে ওঠাও আমার একদম পছন্দ হয় না। 10টায় ঘুম থেকে ওঠো আর 12টায় ব্রেকফাস্ট করো। এটা বাড়ি নাকি কোনো হোটেল? আচ্ছা ঠিক আছে মম, এবার থেকে আমি খেয়াল রাখবো। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আরে বাহ, শিল্পা কত ভালো মেয়ে, কত তাড়াতাড়ি নিজের ভুল স্বীকার করে নেয়। তোর বউ যেমন পাগল, তুইও সেরকম পাগল। তোদের বোঝাতে বোঝাতে আমার মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা বৌমা, যাও, আজ দুপুরের রান্না তোমাকে করতে হবে। কি বললেন? আমাকে রান্না করতে হবে? কিন্তু কি রান্না করতে হবে? যা ইচ্ছে হয় তাই রান্না করো। এবার রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি কাজ শুরু করে দাও। আমি এখানে বসে বসে টিভি দেখব। শাশুড়ির কথায় শিল্পা আর কিছু বলে না এবং চুপচাপ রান্নাঘরে চলে যায়। শিল্পা রান্নাঘরে গিয়ে সেখানে রাখা জিনিসপত্রগুলো দেখে অবাক হয়ে যায়। রান্নাঘরে তো চলে এলাম, কিন্তু এবার কি করতে হবে কিছুই বুঝতে পারছি না। তাছাড়া এখানে এত কিছু রাখা রয়েছে, আমি তো এগুলোর নাম পর্যন্ত জানি না। এসব কথা ভাবতে ভাবতে মশলা এবং আরো বিভিন্ন জিনিসগুলো সে দেখতে থাকে। কোন মশলা কি কাজে লাগে কিছুই তো বুঝতে পারছি না। মা একদম ঠিকই বলে যে আমি কোনো কাজই করতে পারি না। এবার মনে হচ্ছে সকলকে না খেয়েই থাকতে হবে। শিল্পা রান্নাঘরে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। অপরদিকে চম্পা তার দাদাকে বলে, দাদা,
আমার মনে হচ্ছে বৌদি একা সবকিছু সামলাতে পারবে না, আমি গিয়ে তার হেল্প করে দেব। না চম্পা, তুই এখানেই থাক। এটা শিল্পা এবং মায়ের ব্যাপার। শিল্পাকে নিজের দায়িত্ব নিজেই পালন করতে হবে। বউ শাশুড়ির সমস্যা তারা নিজেদের মধ্যে মিটিয়ে নিলেই সবচেয়ে বেশি ভালো। তুমি হয়তো ঠিক বলেছো, আমি তাহলে আর হেল্প করতে যাব না। অন্যদিকে শিল্পার রান্নাঘরে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছিল। এমন সময় তার মাথায় একটি বুদ্ধি আসে। এরপর শিল্পা নিজের রুমের ভেতরে যায় এবং দরজা ভেতর থেকে বন্ধ করে নেয়। কিছু সময় পর কবিতার এক বান্ধবী আরতি তাদের বাড়িতে আসে। কি ব্যাপার আরতি, এতদিন পর আমার কথা মনে পড়লো? অনেকদিন পর তুই বাড়িতে এসেছিস। মনে হচ্ছে আমার বৌমায়ের মতো এবার তোকেও রাগারাগি করতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর। আচ্ছা ঠিক আছে, এই সময় যখন এসেছিস তাহলে আজ দুপুরে খাওয়া দাওয়া না করে তোকে যেতে দেব না। আজ আমার বৌমা রান্না করছে। এরপর কবিতা এবং আরতি নিজেদের মধ্যে গল্প করতে থাকে। কিছু সময় পর শিল্পা নিজের রুম থেকে বাইরে আসে এবং রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দেয়। এবারে মশলাটা মিশিয়ে দিলেই কাজ হয়ে যাবে, আমার রান্না করতে না পারার সমস্যাটা সমাধান হয়ে গেল। শিল্পা এসব কথা বলতে বলতে রান্না করতে থাকে। অপরদিকে রান্না করার সুগন্ধ হলরুম পর্যন্ত আসে। আরে বাহ, খাবারের তো খুব ভালো সুগন্ধ আসছে। তুই একদম ঠিকই বলেছিস আরতি, একটু পরে বৌমা খাবার নিয়ে চলে আসবে। এভাবেই দেখতে দেখতে আরো কিছু সময় কেটে যায় এবং শিল্পা খাবার নিয়ে হল রুমে আসে। কবিতা এবং আরতি শিল্পাকে আসতে দেখে অনেক খুশি হয়ে যায়। অপরদিকে বিক্রম এবং চম্পা বসে বসে সবকিছু দেখতে থাকে। আরে বাহ বৌমা, তুমি এত ভালোভাবে খাবার ঢেকে নিয়ে এসেছো, আমার মনে হচ্ছে যে না দেখেই খেতে শুরু করে দিই। তাড়াতাড়ি খাবারটা সার্ভ করে দাও। ঠিক আছে মম, এখনই দিয়ে দিচ্ছি। শিল্পা এই বলে তার শাশুড়ি এবং শাশুড়ির বান্ধবীকে খেতে দিয়ে দেয়। খাবার দেখার সঙ্গে সঙ্গে তারা দুজনে অবাক হয়ে যায়। এসব তুমি কি দিয়েছো বৌমা? এটাই তো আপনাদের দুপুরের খাবার, মাত্র 2 মিনিটের মধ্যেই ফটাফট তৈরি হয়ে গেল আপনাদের জন্য টেস্টি টেস্টি নুডলস। শিল্পা নুডলস বানিয়ে মনে মনে অনেক খুশি হয়েছিল, কারণ সে এই প্রথমবার রান্না করেছিল। অপরদিকে তার শাশুড়ি এসব দেখে প্রচন্ড রেগে যায়। আমার বান্ধবী এতক্ষণ থেকে অপেক্ষা করছিল আর তুমি তার জন্যই সামান্য নুডলস বানিয়ে এনেছো? বিক্রম, তুই কি এসব দেখতে পাচ্ছিস না? তুই কি শিল্পাকে আমার অপমান করানোর জন্য এখানে নিয়ে এসেছিলিস? শাশুড়ির মুখে এরকম কথা শুনে শিল্পার খুব খারাপ লাগে এবং তার চোখ জলে ভরে আসে। মম, আমাকে ক্ষমা করে দিন, আমি খাবার বানাতে পারি না। খাবার বানাতে পারো না, কিন্তু মানুষকে বোকা খুব ভালোভাবে বানাতে পারো। তোমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেল, কিন্তু এখনো রান্না করতে শেখোনি। মেকআপ করাটা তো ঠিক শিখে রেখেছো। আমাকে ক্ষমা করে দিন মম, আমি ধীরে ধীরে সব শিখে নেব। এবারের মতো ক্ষমা করে দিন। মা, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমার বৌমা কিছু একটা তো বানালো, একটু সময় দিলে আস্তে আস্তে সব শিখে নেবে। তাছাড়া সে অনেক পরিশ্রম করে নুডলস বানিয়েছে, তোমরা অন্তত সেটা টেস্ট করে দেখো। বিক্রমের কথা শুনে কবিতা এবং আরতি নুডলস খেতে শুরু করে দেয়। তারা ধীরে ধীরে সব নুডলস খেয়ে শেষ করে ফেলে। আরে দাদা, আমার মনে হচ্ছে বৌদি নুডলসটা খুব ভালো বানিয়েছে। মা আর তার বান্ধবী চেটে পুচে সব খেয়ে ফেলেছে। আরে আন্টি, খাবার কেমন লাগলো? কেমন আর লাগবে, শুধু পেটটাই ভরেছে, টেস্ট কিছু পাইনি। তাছাড়া এরকম আজে বাজে খাবার আমি খাই না। আরে কবিতা, পরের বার তুই আমাদের বাড়িতে যাস, খাবার কাকে বলে সেটা তোকে দেখিয়ে দেব। আমার বৌমা সব কাজে খুব ভালো, সে মেকআপ করা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত সবকিছুই পারে। আরতির এসব কথা শুনে কবিতার মন খারাপ হয়ে যায়। একই সময় শিল্পারও অনেক খারাপ লাগে। তুমি দেখতে পাচ্ছ তো দাদা, এই বুড়িটা অনেক বড় বড় কথা বলছে। আমার ইচ্ছে করছে একে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দিই। মা নিজে থেকেই তাকে মাথায় তুলে রেখেছে বলে কিছু বলতে পারছি না। না চম্পা, তোকে কিছু বলতে হবে না। পরিবারে থাকতে গেলে মাঝে মাঝে এসব কিছু সহ্য করতে হয়। শিল্পাকে এগুলো অভ্যাস করে নিতে হবে। সবার কথায় কান্নাকাটি করতে শুরু করে দিলে চলবে না। বিক্রম চম্পাকে এসব কথা বলছিল।
অপরদিকে আরতি শিল্পার দিকে বেশ কিছু সময় পর্যন্ত তাকিয়ে থাকার পর কবিতাকে বলে, আরে কবিতা, আজকালকার বৌমায়েরা মেয়ে হয়ে থাকার জন্য লাফালাফি করতে থাকে। এরা এটা বুঝতে পারে না যে বৌমা কোনোদিনও মেয়ে হতে পারবে না। হঠাৎ তুই এরকম করে কেন বলছিস আরতি? বলবো না তো কি করব? নিজে ভালোভাবে দেখলে বুঝতে পেরে যাবি। তোর বৌমায়ের হাতে চুড়ি নেই, গলায় কোনো হার নেই, আর তাছাড়া মাথার ঘোমটা পর্যন্ত দেয় না। এরকম মেয়েরা সব সময় ঘুরে বেড়াতে পারে, কিন্তু বাড়ির কোনো কাজ করতে পারে না। আরতির কথা শুনে কবিতা চুপ করে বসে থাকে। কিছু সময় পর আরতি বাড়ি থেকে চলে গেলে কবিতা তার বৌমায়ের কাছে যায়। তোমার হাত খালি কেন? আসলে মম, রাতে ঘুমানোর সময় খুলে ফেলেছিলাম। চুরি পরে ঘুমালে হাতে খুব লেগে যায়, তাই খুলে দিয়েছিলাম। তোমাকে যেটার প্রশ্ন করি তার জন্য একটা নতুন নাটক শুরু করে দাও। আমি যেমন বৌমা চেয়েছিলাম তুমি সেরকম হতে পারছো না কেন? সব সময় তোমার ভুলের কারণে আমাকে অপমানিত হতে হয়। তোমার জন্য আরতির কাছে কত কথা শুনতে হলো। শাশুড়ির কথা শুনে শিল্পা অনেক দুঃখী হয়ে যায় এবং চুপ করে দাঁড়িয়ে থাকে। মায়ের বাড়ি থেকে কিছু শিখে আসতে পারোনি? তুমি কোনো কাজ ভালোভাবে করতে পারো না। তাছাড়া তোমার মুখে মম শুনে শুনে আমার কানটাও খারাপ হয়ে গেছে। তুমি কি মা বলেও ডাকতে পারো না? মায়ের ড্রামা আবার শুরু হয়ে গেল। বৌদির মুখে মম শব্দটাও মায়ের খারাপ লাগতে শুরু করেছে। জানি না মা আর কতদিন পর্যন্ত বৌদির পেছনে পড়ে থাকবে। আমাকে ক্ষমা করে দিন মম, আমি ইচ্ছে করে এগুলো করিনি। আমি প্রত্যেকদিন ঘুমানোর সময় গহনাগুলো খুলে ফেলি, কিন্তু এবার থেকে মনে করে সকালে পরে নেব। আরে এই তো, তুমি কত ভালো মেয়ের মতো নিজের ভুল স্বীকার করে নিলে। এবার চলো, আজকের জন্য এতটাই যথেষ্ট। এরপর বিক্রম শিল্পাকে নিয়ে রুমে চলে যায়। শিল্পা রুমে গিয়ে দুঃখী হয়ে বসে পড়ে। ভেবেছিলাম আজ সিরিয়ালের বউ শাশুড়ির ঝামেলা দেখব, কিন্তু আমাদের বাড়িতে এত কিছু হয়ে যাবে ভাবতে পারিনি। শিল্পা বসে বসে এসব কথা ভাবছিল। এমন সময় বিক্রম তার পাশে গিয়ে বসে। আচ্ছা শিল্পা, ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করা মেয়ে হওয়ার পরেও নিজের শাশুড়ির কাছে বকাবকি খেতে কেমন লাগছে? আমি তোমাকে আগেই বলেছিলাম আমাকে বিয়ে করো না, তুমি আমার মাকে সহ্য করতে পারবে না। আমার মা কোনো রকমের মডার্ন জিনিস পছন্দ করে না, সামান্য কিছু দেখলেও রাগারাগি করতে শুরু করে দেয়। আমার এইসব আর সহ্য হয় না। আরে বিক্রম, তোমাকে এত রেগে যেতে হবে না, এবার একটু শান্ত হয়ে যাও। আমি মমের কথায় কিচ্ছু মনে করিনি। মম একটু রাগী, তাতে কি হয়েছে? সে আমাদের মা। তাছাড়া যার জন্য আমি এত ভালো হাজবেন্ড পেয়েছি, আমি তার কথায় রাগ করতে যাব কেন? আচ্ছা শিল্পা, আজ তুমি রান্না করে অনেক টায়ার্ড হয়ে গেছো, তুমি শুয়ে পড়ো, আমি তোমার পা টিপে দেব। বিক্রমের কথায় শিল্পা ঘুমিয়ে পড়ে এবং বিক্রম তার পা টিপতে শুরু করে দেয়। আরে বাহ, তুমি তো অনেক ভালোভাবে পা টিপতে পারো। আমার অনেক ভালো লাগছে। সত্যি বিক্রম, তুমি কত ভালোভাবে আমার খেয়াল রাখো। বিক্রম শিল্পার পা টিপে দিচ্ছিল। এমন সময় কবিতা সেখানে চলে আসে এবং তাদেরকে দেখে প্রচন্ড রেগে যায়। কবিতাকে হঠাৎ রুমের ভেতরে আসতে দেখে শিল্পা এবং বিক্রম উঠে দাঁড়িয়ে পড়ে। শিল্পা, আমার ছেলেকে এসব কি শেখাচ্ছ? তুমি কি বিক্রমকে এটা বোঝাতে চাইছো যে একটা ছেলেকে সবসময় তার বউয়ের গোলাম হয়ে থাকতে হয়? এসব করার আগে তোমার একটু লজ্জা করলো না? নির্লজ্জ মেয়ে কোথাকার। আসলে মম, আমার পা ব্যথা করছিল, তাই আর কি। কি বললে? তোমার পা ব্যথা করছিল? তুমি কি বাইরে গিয়ে কোনো খাটাখাটনির কাজ করে এসেছো যে তোমার পা ব্যথা করছে? আজ দুপুরবেলা সামান্য নুডলস বানিয়ে ক্লান্ত হয়ে গেলে? আমার কথা ভালো করে শোনো শিল্পা, পা যতই ব্যথা করুক না কেন, কোনোদিনও স্বামীকে পায়ে হাত লাগাতে দেবে না। আরে মা, তুমি সামান্য কথায় এত বেশি রেগে যাচ্ছ কেন? আমি কি নিজের বউয়ের সেবাও করতে পারবো না? সেবা করার তোর যখন এত ইচ্ছে, তাহলে নিজের মাকে দেখতে পাস না? আমার দুটো পায়ে সব সময় ব্যথা হতে থাকে। আমার সঙ্গে চল, আজ তুই যতক্ষণ ইচ্ছে নিজের মায়ের সেবা করবি। এসব তুমি কি বলছো মা? আমি একদম ঠিকই বলছি। বৌমা যা ভুল করেছে তার জন্য এটাই তার শাস্তি। আজ থেকে 7 দিন পর্যন্ত তুই বৌমায়ের সঙ্গে থাকবি না, তুই আলাদা ঘরে ঘুমাবি। কবিতা এই বলে বিক্রমকে সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার পর শিল্পা দুঃখী হয়ে আবার ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকালে শিল্পা রুমের বাইরে বেরিয়ে দেখে আরতি তার বৌমার সঙ্গে হল রুমে বসে রয়েছে। আরে বৌমা, তোমার ঘুম থেকে ওঠার সময় হয়ে গেল। আজ আমি নিজের বৌমাকে সঙ্গে নিয়ে এসেছি। ভাবলাম আমার বৌমা তোমাকে কয়েকটা কাজ শিখিয়ে দিলে তোমাকে আর নিজের শাশুড়ির কাছে গালাগাল খেতে হবে না। এরপর শিল্পা আরতির কাছে যায় এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করে। শিল্পাকে এরকম করতে দেখে আরতির বৌমা মিনা বলে, আরে শিল্পা, তুমি গুরুজনের পায়ে হাত দিয়ে প্রণাম করার আগে মাথায় কাপড় দাও না কেন? দেখলে তো মা, শিল্পা এই সামান্য কথাটাও জানে না। মিনার মুখে এরকম কথা শোনার পর কবিতা আবার শিল্পার উপর প্রচন্ড রেগে যায়। এই মেয়েটা আমার মান সম্মান থাকতে দেবে না। সত্যি শিল্পা, আমার যতটা মান সম্মান বাকি আছে তোমার জন্য সেটাও শেষ হয়ে যাবে। মিনার কাছ থেকে কিছু শেখো। মিনার 2 বছর আগে বিয়ে হয়েছে। সে কত তাড়াতাড়ি নিজের শ্বশুর বাড়ির পরিবেশের সঙ্গে মিশে গেছে। অন্যদিকে তুমি একটাও কাজ ভালোভাবে শেষ করতে পারো না। শাশুড়ির মুখে এসব কথা শুনে শিল্পার অনেক খারাপ লাগে এবং সে দুঃখী হয়ে দাঁড়িয়ে থাকে। আরে বাহ, সকলে আমার প্রশংসা করছে। এটাই সুযোগ, আমি নিজেকে আরো ভালো প্রমাণ করে ফেলতে পারবো। মিনা এসব কথা ভাবতে ভাবতে রান্নাঘরে যায় এবং খাবার বসিয়ে দিয়ে আবার হল রুমে ফিরে আসে। আন্টি, আমি খাবার বসিয়ে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত রান্না হচ্ছে ততক্ষণ আমি আপনার মাথার ম্যাসাজ করে দেব। বাড়িতে থাকলে আমি সবসময় নিজের শাশুড়ি মায়ের ম্যাসাজ করে দিই, তাই আপনারও করে দেব। মিনা এই বলে কবিতার মাথায় ম্যাসাজ করতে শুরু করে দেয়। অপরদিকে শিল্পা দূরে দাঁড়িয়ে দুঃখী হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। মিনা কত তাড়াতাড়ি মায়ের মন জয় করে নিল। মম কত ভালোভাবে হেসে হেসে তার সঙ্গে কথা বলছে। মম আমার সঙ্গে কোনোদিনও এত ভালোভাবে কথা বলে না। আমি বুঝতে পারছি না যে কিভাবে আমি তার মন জয় করব। শিল্পা দুঃখী হয়ে এসব কথা ভাবছিল। এমন সময় মিনা তার কাছে যায়। আরে কি হয়েছে শিল্পা, তুমি এভাবে দুঃখী হয়ে গেলে কেন? তোমার যদি খারাপ না লাগে আমাকে নিজের দুঃখের কারণটা বলতে পারবে? আসলে মিনা। আরে শিল্পা, এত ভাবছো কেন? তুমি আমার বন্ধুর মতো। বন্ধুদের কিছু বলতে গেলে বেশি ভাবতে নেই। কি হয়েছে তাড়াতাড়ি আমাকে বলো। আসলে একটু আগে তুমি। আচ্ছা বুঝলাম, তোমাকে ঘোমটার ব্যাপারে যে কথাটা বললাম তুমি সেটার কথা বলছো তো? ওটার জন্য কিছু মনে করো না। আসলে শাশুড়ির সামনে ভালো হওয়ার জন্য একটু নাটক করতে হয়। এসব সামান্য নাটক না করলে নাম্বার 1 বৌমা হওয়া যায় না। মিনা শিল্পাকে এসব কথা বলতে থাকে। অপরদিকে শিল্পার ননদ তাদের দুজনকে কথা বলতে দেখে অবাক হয়ে যায়। দাদা, আমার মনে হচ্ছে আরতির বৌমা বৌদিকে উল্টোপাল্টা কিছু বোঝানোর চেষ্টা করছে। এমনিতে তোর বৌদি অত সাদাসিধে নয় যে কেউ তাকে কিছু ভুলভাল বুঝিয়ে দেবে, কিন্তু তবুও তাকে একবার সাবধান করে দেওয়া দরকার। মিনা আরতির মতো ভয়ঙ্কর এক মহিলার বৌমা, তাকে বিশ্বাস করা ঠিক নয়। তুমি তো ভালো করেই জানো শিল্পা, আমার শাশুড়ি কতটা ভয়ঙ্কর। আমার শাশুড়িকে হাতের মুঠো করা অতটা সহজ নয়। শাশুড়িকে নিজের কন্ট্রোলে আনার জন্য তোমাকে আমার মতোই করতে হবে। সামনাসামনি শাশুড়ির সামনে নাটক করতে থাকো আর আড়ালে যত ইচ্ছে বদনামি করো, তবেই শ্বশুর বাড়িতে সাকসেসফুল হতে পারবে। তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি এরকম অ্যাক্টিং করতে পারবো না। আরে প্রথম প্রথম এরকম মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিচের নাম্বার দিয়ে যাচ্ছি। যখনই কোনো প্রয়োজন হবে আমাকে ফোন করে নেবে। আচ্ছা ঠিক আছে। কিছু সময় পর আরতি তার বৌমায়ের সঙ্গে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা সেখান থেকে চলে যাওয়ার সময় মিনা এবং শিল্পা একে অপরের দিকে তাকিয়ে হাসতে থাকে। বুঝতে পারছিস চম্পা, মনে হচ্ছে শিল্পা এবং মিনার বন্ধুত্ব হয়ে গেছে। তাকে একবার সাবধান করে দেওয়া দরকার। বিক্রম এই বলে শিল্পার কাছে গিয়ে তাকে মিনার ব্যাপারে কিছু বলতে যাচ্ছিল। এমন সময় কবিতা প্রচন্ড রেগে যায়। বিক্রম, আমি তোকে আগেই সাবধান করে দিয়েছিলাম যে 7 দিন পর্যন্ত বৌমায়ের কাছে যাবি না। তুই আবার তার কাছে কেন গেছিস? কিন্তু মা। আমি তোর কোনো কথা শুনতে চাই না। বৌমাকে বৌমায়ের মতো থাকা দরকার। আরতির বৌমাকে দেখেছিস? সে কত ভালোভাবে নিজের শাশুড়ির খেয়াল রাখে। জানি না কি পাপ করেছিলাম যার জন্য শিল্পার মতো বৌমা পেয়েছি। কবিতা শিল্পাকে অনেক রাগারাগি করে সেখান থেকে চলে যায়। এরপর শিল্পা দুঃখী হয়ে নিজের রুমে চলে যায় এবং মিনার দেওয়া নাম্বারে ফোন করে।
আরে বলো শিল্পা, কেমন আছো? তোমার শাশুড়ি কেমন আছে? আমার শাশুড়ি তো সবসময় খুব ভালো থাকে। তুমি বলো, আরতি আন্টি কেমন আছে? মিনা এবং শিল্পা এভাবে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অপরদিকে মিনাকে সবসময় ফোন নিয়ে ব্যস্ত দেখে বিক্রম এবং চম্পা অনেক চিন্তিত হয়ে পড়ে। আরে চম্পা, আমার মনে হচ্ছে তোর বৌদি সেই ডেঞ্জারাস মহিলার বৌমায়ের সঙ্গে অনেক কথা বলছে। হ্যাঁ দাদা, আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু বৌদিকে এখন কিছু বোঝাতে গেলে বৌদি আমাদের কথা বুঝতে চাইবে না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে যায়। মিনার সঙ্গে কথা হওয়ার পর থেকে শিল্পা মাঝে মধ্যেই রান্নাঘরে গিয়ে কাজ করতে শুরু করে দিয়েছিল। শিল্পাকে এভাবে রান্নাঘরে যেতে দেখে তার শাশুড়ি অবাক হয়ে যায়। আরতির বৌমাকে কি এমন শিখিয়ে দিল যে মেয়েটা কাজ করতে শুরু করে দিয়েছে? সত্যি, মেয়েটার সঙ্গে কয়েকদিন থাকতে না থাকতেই আমাদের বৌমা শ্রদ্ধানো শুরু করে দিয়েছে। এই কথাটা আরতির কানে তুলতে হবে। এরকমই একদিন মিনা এবং শিল্পা যখন ফোনে কথা বলছিল, এমন সময় মিনা বলে, শিল্পা, আমরা আর কতদিন পর্যন্ত ফোনের বন্ধু হয়ে থাকবো? আমার মনে হয় আমরা আত্মীয় হয়ে গেলে বেশি ভালো হবে। তোমার কথা আমি বুঝতে পারলাম না, আমরা কিভাবে রিলেটিভ হতে পারি? আরে শিল্পা, আমি বলতে চাইছি, তোমার ননদের সঙ্গে আমার দেওরের বিয়ে হয়ে গেলে কেমন হয়? তোমার ননদ আমার যা হয়ে গেলে তারপর আমরা দুজনে মিলে আরতির উপর রাজ করতে পারবো। মিনার সঙ্গে কথা বলা হয়ে গেলে শিল্পার রুমের বাইরে আসে এবং তার শাশুড়ির কাছে যায়। আরে মম, আমি একটা কথা বলতে চাই। তোমাকে আমি কতবার বলেছি আমাকে মা বলে ডাকবে? মম শুনলে আমার রাগ বেড়ে যায়। আসলে মা, আমি ভাবছিলাম চম্পার বিয়ের বয়স হয়ে গেছে, তার বিয়ে দিয়ে দিলে কেমন হয়? শিল্পার মুখে এরকম কথা শুনে সেখানে বসে থাকা তার ননদ অবাক হয়ে যায়। আরে দাদা, বৌদি হঠাৎ করে আমার পেছনে পড়ে গেল কেন? তোর বৌদির মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। বেশ কয়েকদিন থেকে দেখছি সব সময় কিছু না কিছু করতে থাকে। এবার মনে হচ্ছে তাকে থামাতে হবে। তুই ভয় পাস না, আমি আছি তো। কি বললে? আমাদের চম্পার বিয়ে? আমি কি করব এবার? কি আমাকে তোমার কাছ থেকে জানতে হবে? মা, আমি তো সবার ভালোর জন্যই বলছিলাম। ভেবেছিলাম আপনি আর আরতি আন্টি আত্মীয় হয়ে গেলে আপনাদের সম্পর্ক আরো ভালো হয়ে যাবে। আমার কথা আপনার খারাপ লাগলে আমাকে মাফ করে দেবেন। শিল্পা এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল, এমন সময় কবিতা তাকে ডাক দেয়। তুমি কি বললে? আরতিকে নিজের আত্মীয় করে নেব? আরে বাহ বৌমা, আজ প্রথমবার তুমি আমার বৌমা হওয়ার মতোই কথা বলেছ। অনেকদিন থেকে আরতি আমাকে এই সম্পর্কের ব্যাপারে বলছিল, কিন্তু কেউ রাজি হবে না ভেবে আমি কাউকে জানাইনি। আজ তোমার মুখে এই কথাটা শুনে বুঝতে পেরে গেলাম আমি একা নয়, আমার বৌমা আমার সঙ্গেই আছে। কিন্তু মা, একবার বিক্রম আর চম্পার সঙ্গে এই ব্যাপারে কথা বলে নেওয়া দরকার। তারা যদি রাজি না থাকে? আমি যে সিদ্ধান্ত নেব সেটাই ফাইনাল সিদ্ধান্ত হবে। এবার থেকে আমি আর আরতি আত্মীয় হয়ে যাব। আমার তো ভেবেই অনেক ভালো লাগছে। কবিতা এসব কথা বলতে বলতে শিল্পার কাছে যায় এবং তাকে জড়িয়ে ধরে। তুমি আমার মন খুশি করে দিয়েছো বৌমা। এবার মনে হচ্ছে আমি নিজের মনের মতো বৌমা পেয়েছি। এরপর কবিতা সঙ্গে সঙ্গে আরতিকে ফোন করে এবং তার ছেলের সঙ্গে নিজের মেয়ের বিয়ের কথা জানিয়ে দেয়। আরতি কবিতার কথা শুনে অনেক খুশি হয়ে যায়। অপরদিকে বিক্রম এবং চম্পা চিন্তিত হয়ে পড়ে। এসব কি হচ্ছে দাদা? বৌদি আমার বিয়ে ওই ডেঞ্জারাস মহিলা আরতির ছেলের সঙ্গে ঠিক করে দিয়েছে। আমার একদম ভালো লাগছে না। তুই ভয় পাস না, আমি আছি তো। পরের দিন সকালে আরতি তার বৌমা এবং ছেলে রাজুর সঙ্গে কবিতাদের বাড়িতে আসে। রাজুর গালে কাটা দাগ থাকায় চম্পা তাকে দেখে অবাক হয়ে যায়। দাদা, ওই ছেলেটার মুখে গুন্ডাদের মতো দাগ রয়েছে। আমি এই ছেলেটাকে বিয়ে করতে চাই না। বৌদি আমাকে এদের বাড়িতে ফাঁসিয়ে দিচ্ছে কেন? তুই চিন্তা করিস না, আমি তোর বৌদির সঙ্গে কথা বলছি। বিক্রম এই বলে শিল্পার কাছে যায়, কিন্তু শিল্পা তার দিকে গুরুত্ব না দিয়ে আরতি এবং তার বৌমায়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলাতেই ব্যস্ত থাকে। আরে শিল্পা, তুমি আমার কথা শুনছো না কেন? তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট কথা আছে। আরে বিক্রম, এখন আমার কাছে সময় নেই। তুমি দেখছো না বাড়িতে গেস্ট এসেছে, এখন ভালোভাবে তাদের খেয়াল রাখতে হবে। শিল্পার এরকম ব্যবহার দেখে বিক্রম প্রচন্ড রেগে যায়
এবং তার কাছে গিয়ে তাকে জোরে একটি থাপ্পড় মেরে দেয়। বিক্রমকে এভাবে মারতে দেখে সকলে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। অপরদিকে শিল্পা কান্নাকাটি করতে করতে নিজের রুমের ভেতরে চলে যায়। কি হয়েছে বিক্রম, তুই বৌমায়ের গায়ে এভাবে হাত তুললি কেন? মা, আজকাল শিল্পা আমার বউ হওয়ার কর্তব্য পালন না করে বাকি সবার কাছে ভালো হওয়ার চেষ্টা করছে, তাই আমি যা করেছি ঠিক করেছি। বিক্রম এই বলে রাগ করে সেখান থেকে চলে যায়। চম্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কিছু দেখে অনেক দুঃখী হয়ে যায়। এসব কিছু আমার জন্যই হয়েছে। মার বৌদি যখন এটাই চাইছে যে আমি রাজুর সঙ্গে বিয়ে করে নি, তাহলে আমি তাকেই বিয়ে করে নেব। হয়তো এটাই আমার কপালে লেখা আছে। চম্পা এসব কথা ভেবে কান্নাকাটি করতে করতে সেও সেখান থেকে চলে যায়। আরতির বৌমা মিনা কিছু সময় পর শিল্পার কাছে আসে। শিল্পা, এভাবে কান্নাকাটি করো না। মিনা, আমি একটা বন্ধু বানাতে যাচ্ছি, এটা দেখে বিক্রম আমাকে হিংসে করতে শুরু করে দিয়েছে। এই বাড়িতে কেউ আমাকে বোঝে না, আমার শাশুড়িও আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। জানি না সকলে আমার থেকে কি চায়। শিল্পা, এবারে তুমি নিজের মুড চেঞ্জ করে নাও। আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে আমি যেভাবে তৈরি হব তুমিও ঠিক সেইভাবেই তৈরি হয়ে আসবে। তুমি লাল লেহেঙ্গা পরবে আর ভালোভাবে মেকআপ করবে, তাহলে দেখো তোমার শাশুড়ি তোমাকে অনেক পছন্দ করবে। সত্যি মিনা, তুমি অনেক ভালো, তুমি সবসময় আমার খেয়াল রাখো। পরের দিন সকালে শিল্পা যখন নিজের রুমে বসেছিল, এমন সময় মিনা তাকে ফোন করে। হ্যাঁ মিনা, বলো। আরে শিল্পা, আমার শাশুড়ি তোমাদের বাড়িতে ফোন করে ইনভাইট করে দিয়েছে। তোমাদের বাড়ির সকলে এবার বেরিয়ে পড়বে। তুমি কিন্তু এখন রুমের ভেতরেই থাকো, কারোর সামনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন মিনা, তুমি তো কাল বলছিলে আমিও সেখানে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি অবশ্যই আসবে। এখন তুমি তাদেরকে বলে দাও যে তোমার শরীর খারাপ আর তুমি যেতে পারবে না। তুমি ভালোভাবে তৈরি হয়ে দেরি করে পার্টিতে আসবে, তাহলে সকলে তোমার দিকে তাকিয়ে থাকবে। ভিআইপি মানুষেরা সব জায়গায় একটু দেরি করেই পৌঁছায়। মিনার কথা মতো শিল্পা বাড়িতে জানিয়ে দেয় যে তার শরীর খারাপ এবং সে যেতে পারবে না। এরপর সকলে চলে গেলে শিল্পা ভালোভাবে তৈরি হয়ে নেয় এবং মিনাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিছু সময় পর শিল্পা মিনাদের বাড়িতে পৌঁছায় এবং বাড়ির ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এখানে সকলে সাদা জামা কাপড় পরে আছে কেন? মিনা তো আমাকে বলেছিল তাদের বাড়িতে পার্টি আছে, কিন্তু এখানে কেউ মারা যাওয়ার শোক পালন করা হচ্ছে। শিল্পা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। অপরদিকে তার শাশুড়ি এবং বিক্রম তার দিকে তাকিয়ে থাকে। শিল্পাকে এভাবে তৈরি হয়ে আসতে দেখে আরতি বলে, আরে কবিতা, তোর বৌমা এসব কি করছে? আজ আমার আত্মীয় মারা গেছে আর তোর বৌমা নতুন বউয়ের মতো তৈরি হয়ে এসেছে। তোর বৌমা কি মরা বাড়িতে এভাবে তৈরি হয়ে যায়? সত্যি কবিতা, তোর যতটা মান সম্মান বেঁচে ছিল তোর বৌমায়ের জন্য সেটাও শেষ হয়ে গেল। আরতির মুখে সমস্ত কথা শুনে কবিতা অনেক রেগে যায়। কবিতা শিল্পার দিকে তাকিয়েছিল, এমন সময় বিক্রম তার কাছে আসে। শিল্পা, এসব কি নাটক করছো তুমি? সকালে আমরা যখন তোমাকে আসার জন্য বললাম তখন তুমি বারণ করে দিয়েছিলে, আর এখন মরা বাড়িতে এরকম জামা পরে চলে এলে। তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? না মানে আসলে বিক্রম, মিনা আমাকে বলেছিল এখানে কোনো পার্টির আয়োজন হয়েছে, তাই তো আমি তৈরি হয়ে এসেছি। আমি জানি না মিনা আমার সঙ্গে এরকম কেন করলো। শিল্পা এই বলে মিনার দিকে তাকিয়ে দেখে সে হাসাহাসি করছে। এরপর শিল্পা বুঝতে পেরে যায় যে মিনা ইচ্ছে করেই তাকে অপমান করার জন্য এরকমটা করেছে। আরে কবিতা, তোর বৌমা যখন মরা মানুষের সম্মান করে না, তাহলে বেঁচে থাকা মানুষের সম্মান কিভাবে করবে? তোর বৌমায়ের এরকম স্বভাব দেখে মানুষ তোর উপরেও সন্দেহ করবে। সকলে এটাই মনে করবে তুইও নিজের বৌমায়ের মতোই। আরে কবিতা আন্টি, আমার শাশুড়ি মা একদম ঠিক কথাই বলছে। আমি ভেবেছিলাম শিল্পা অনেক শান্তশিষ্ট মেয়ে, আমি ভালোভাবে শিল্পাকে সবকিছু শিখিয়ে দেব, কিন্তু এবার আমি বুঝতে পেরে গেছি শিল্পা কোনোদিনও শোধরানোর মেয়ে নয়, সে কারোর কথা শোনে না। মিনার হঠাৎ এরকম পরিবর্তন দেখে শিল্পা আর কিছুই বলে না এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতে থাকে। যেটার ভয় হচ্ছিল সেটাই হয়ে গেল। আজ শিল্পার জন্য মায়েরও অনেক অসম্মান হলো। বিক্রম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় মিনা তার ফোন নিয়ে সেখানে আসে এবং সকলকে ফোনের রেকর্ডিং শোনাতে শুরু করে দেয়।
আরে মিনা, আমি আরতিকে একদম পছন্দ করি না। তোমরা সবাই দেখলে তো, শিল্পা আমার শাশুড়ির নাম ধরে ডাকে। শুধু এটাই নয়, সে আমার সামনে তার অনেক অপমানও করেছে। আরে কবিতা, তোর বাড়িতে আমাকে এভাবে অপমান করা হয়? আমার অনুপস্থিতিতে তোরা আমার ব্যাপারে এত খারাপ খারাপ কথা বলিস? আজ তুই আমার মন ভেঙে দিলি কবিতা। এসব পুরোটা সত্যি নয়। মিনার সঙ্গে যখন আমার কথা হয়েছিল তখন সেও অনেক কথা বলেছিল। আরে শিল্পা, আমার ব্যাপারে মিথ্যা কথা বলা বন্ধ করো। আমি তোমার মতো নয় যে গুরুজনদের সম্মান করব না। মা, আপনি প্লিজ আমার কথা শুনুন। এই মিনা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। থাক শিল্পা, তোমাকে আর কিছু শোনাতে হবে না। এতদিন পর্যন্ত তোমাকে কিছু বলছিলাম না, তাই তুমি যা ইচ্ছে তাই করতে শুরু করে দিয়েছো। আমিও ভেবেছিলাম মিনার সঙ্গে থাকতে থাকতে তুমি ভালো হয়ে যাবে। বিক্রম, আজ আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, ভালো করে শুনে নে। এই মেয়েকে বিয়ে করে তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। কবিতা এই বলে দুঃখী হয়ে আরতিদের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বিক্রম, চম্পা এবং শিল্পাও তার পেছনে চলে যায়। মিনার কথায় আমি আমার শাশুড়ির মান সম্মান সব শেষ করে দিয়েছি। আজ আমার জন্য আমার শাশুড়ির অনেক অপমান হয়েছে। ভেবেছিলাম মায়ের শক্তি হয়ে দেখাবো, কিন্তু আমি মায়ের দুঃখের কারণ হয়ে গেছি। শিল্পা বাড়ির বাইরে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। এমন সময় আরতি বাড়ি থেকে বেরিয়ে কবিতার কাছে যায়। আরে কবিতা, একটা পণ্ডিত মশাইয়ের সঙ্গে আমার কথা বলা হয়ে গেছে। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেলে আমি তোকে জানিয়ে দেব। এটা তুই কি বলছিস আরতি? আমি তো ভেবেছিলাম আজকের ঘটনার পর তুই আমার মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে আর দিতে চাইবি না। আর যা কিছু হয়েছে সব তোর বৌমায়ের কারণেই হয়েছে। তার স্বভাব খারাপ, তাতে তোদের কি দোষ? রাজু আর চম্পার বিয়ে কেউ আটকাতে পারবে না। তোর কথা শুনে অনেক ভালো লাগলো আরতি। আরে তুই একদম চিন্তা করিস না, তোর মেয়ে আমাদের বাড়িতে এলে অনেক সুখে থাকবে। তাছাড়া সে এখানে আসার পর মিনার সঙ্গে থেকে থেকে মিনার মতো ভালো হয়ে যাবে। সেখানে থাকলে তোর বৌমা তাকে বিগড়ে দেবে। আরতি এই বলে তার বৌমাকে সঙ্গে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। শিল্পা, তুমি তাদের দরজার সামনে দাঁড়িয়ে কি করছো? এসে গাড়ির ভিতরে বসো। এরপর বিক্রম সকলকে নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে কবিতা নিজের রুমের ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অপরদিকে শিল্পা এবং বিক্রম যখন তাদের রুমে ছিল, এমন সময় বিক্রম বলে, এবার তুমি আমাকে পরিষ্কার করে বলো শিল্পা, কি হয়েছে? আমি একটা সাংঘাতিক জিনিস জানতে পেরেছি বিক্রম। মায়ের জন্য এটা অনেক খারাপ সময়। কি হয়েছে সেটা বলবে তো? সবকিছু এভাবে গন্ডগোল হয়ে গেল কেন? আমি তো ভেবেছিলাম মিনা অনেক ভালো মেয়ে, তাই তার সঙ্গে বন্ধুত্ব করে নিলাম। মিনা যা যা কথা বলতো আমি সেগুলোই করতাম। সে আমার বলা কথাগুলো রেকর্ড করে সেগুলোর মাধ্যমে আমাকে সকলের সামনে খারাপ করে দিল। মিনা আরো বেশি খারাপ খারাপ কথা বলেছিল। আমি জানতাম না যে সে এত চালাক মেয়ে। তুমি একদম ঠিক বলেছো শিল্পা। মিনা এবং তাদের ঘরের সবাই অনেক বেশি চালাক। তোমাকে সাদাসিধে পেয়ে ভালোভাবে ফাঁসিয়ে দিয়েছে। তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হচ্ছে। আমি কিন্তু নিজের ব্যাপারে ভাবছি না বিক্রম, আমি মায়ের কথা চিন্তা করে পাগল হয়ে যাচ্ছি। মিনা আমার যতটা খারাপ করতে পারতো করে দিয়েছে। সে এর থেকে বেশি কিছু করতে পারবে না। আমার কাছে আত্মসম্মান ছাড়া আর কিছু ছিল না। এখন হারানোর মতো আর কিছুই নেই। শিল্পা, তুমি এভাবে কান্নাকাটি করছো সেটা দেখে আমার একদম ভালো লাগছে না। আমার মনে হয় এই কথাগুলো তোমাকে মায়ের সামনে জানিয়ে দেওয়া দরকার। কিভাবে তাদের থেকে বদলা নেওয়া যায় তুমি সেটা ভাবো। আমি চাই না আমার শিল্পা এভাবে দুঃখী হয়ে পড়ে থাকবে। তাহলে আমি কি করব বিক্রম? যারা তোমাকে আর মাকে এভাবে অপমান করেছে তুমি তাদের থেকে বদলা নাও। তাদেরকে এত সহজে ছেড়ে দিও না। আমি তোমার সঙ্গে আছি। বিক্রমের কথা শুনে শিল্পা অনেক সাহস পায়। শিল্পা বিক্রমকে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় তার ননদ সেখানে চলে আসে। আরে চম্পা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে বসো। বৌদি, আমি তোমার কি ক্ষতি করেছিলাম যে তুমি আমার লাইফ খারাপ করার চেষ্টা করছো? বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। ভেবেছিলাম কোনো রাজকুমারের মতো ছেলে এসে আমাকে বিয়ে করে নিয়ে যাবে, কিন্তু তুমি ওই গুন্ডাদের মতো দেখতে রাজুর সঙ্গে আমার বিয়ে ঠিক করিয়ে দিলে। তোমার জন্য আমার জীবন খারাপ হয়ে গেল বৌদি। আরে চম্পা, রাজুর সঙ্গে বিয়ের ব্যাপার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। এখন আমাদের অন্য একটা ব্যাপার নিয়ে ভাবতে হবে। এর থেকেও বিশাল একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে যেটার মাধ্যমে মা ভেঙে পড়তে পারে। তুমি কোন ব্যাপারে কথা বলছো শিল্পা? তোমরা দুজন আমার কাছে এসো, আমি তোমাদের কানে কানে বলবো। এরপর শিল্পা বিক্রম এবং চম্পাকে সমস্ত কথা জানিয়ে দেয়।
শিল্পার কথা শুনে তারা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। এসব তুমি কি বলছো বৌদি? তার মানে সেই আরতি আর তার পেতনি বৌমা মিলে অনেক ডেঞ্জারাস প্ল্যান করেছে। হ্যাঁ চম্পা, তাদের এই খারাপ প্ল্যান থেকে মাকে বাঁচাতেই হবে, না হলে আমি কোনোদিনও মাকে নিজের মুখ দেখাতে পারবো না। শিল্পা, এই কাজে আমি আর চম্পা তোমাকে সাহায্য করব। আমার বিশ্বাস যে আমরাই জিতবো। পরের দিন সকালে কবিতা যখন হলরুমে বসেছিল এমন সময় শিল্পা তার কাছে যায় এবং তার পা ধরে ক্ষমা চাইতে থাকে। আমাকে ক্ষমা করে দিন মা, দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও এরকম কিছু করব না যার জন্য আপনার মান সম্মান নষ্ট হবে। শিল্পা এই বলে কান্নাকাটি করতে থাকে। কবিতা কিছু সময় পর্যন্ত শিল্পার দিকে তাকিয়ে থাকার পর বলে, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। তোমাকে অনেকবার ক্ষমা করেছি, কিন্তু বারবার তুমি আমার মান সম্মান নিয়ে খেলা করে গেছো। আজ থেকে আমাদের মধ্যে আর কোনো রকম সম্পর্ক থাকবে না। আমরা শুধু বাইরের লোকেদের সামনেই শাশুড়ি বউ হওয়ার নাটক করব। আমি আর তোমাকে নিজের বৌমা মনে করি না, তুমি শুধু আমার ছেলের বউ। শাশুড়ির মুখে এরকম কথা শুনে শিল্পা অনেক দুঃখী হয়ে যায়। এরপর সে কান্নাকাটি করতে করতে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় কবিতা তাকে আটকায়। দাঁড়াও শিল্পা, আমি তোমার সঙ্গে নিজের সম্পর্ক শেষ করেছি, কিন্তু চম্পার সঙ্গে এখনো তোমার সম্পর্ক আছে। তাই তুমি চম্পার জন্য যদি কিছু করতে চাও তাহলে করতে পারো, আমি তোমাকে আটকাবো না। আজ থেকে আমি তোমাকে কোনো কাজের জন্যই বাধা দেব না, তুমি নিজের ইচ্ছে মতো থাকতে পারবে। কবিতা এই বলে সেখান থেকে চলে যায়। মা, আপনি আমার সঙ্গে সম্পর্ক শেষ করে নিয়েছেন ঠিক আছে, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি একদিন সবকিছু ঠিক করে দেব। আমি আপনার কোনো রকম ক্ষতি হতে দেব না। এইভাবে দেখতে দেখতে এঙ্গেজমেন্টের দিন চলে আসে। শিল্পা যখন বাড়ি সাজানোর কাজ করছিল এমন সময় চম্পা তার কাছে আসে। আরে বৌদি, তুমি তো ডেকোরেশনের কাজে ব্যস্ত হয়ে গেলে, সবকিছু তোমার প্ল্যান হিসেবেই হচ্ছে তো? হ্যাঁ চম্পা, আমি সব নিজের প্ল্যান মতোই করছি। তোমাকে কি করতে হবে জানা আছে তো, তুমি সেটা করতে শুরু করে দাও। আমিও বাকি কাজগুলো মেটাতে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি তাকে ফোন করে দাও। চম্পা তার বৌদির কথায় একটি ফোন লাগায়। হ্যালো, তুমি আমার সঙ্গে দেখা করতে পারবে? আরে হ্যাঁ, অনেক আর্জেন্ট ব্যাপার, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো। আমি জিসিটি কফি হাউসে তোমার অপেক্ষা করব। চম্পা এই বলে ফোন রেখে দেয়। তার ফোন রেখে দেওয়ার পর শিল্পা একটি ফোন করে। হ্যালো, আমি আর্জেন্টলি তোমার সঙ্গে দেখা করতে চাই। কখন কোথায় দেখা করতে হবে এটা তুমিই ঠিক করো। আরে হ্যাঁ, আমি একাই থাকবো, আমার সঙ্গে অন্য কেউ থাকবে না। তোমাকেও একাই আসতে হবে কিন্তু। শিল্পা এই বলে ফোন রেখে দেয়। বৌদি, আমার অনেক ভয় করছে, সবকিছু যেন ঠিকঠাক ভাবে হয়ে যায়। তুমি একদম চিন্তা করো না চম্পা, এখন আমাদেরকে ভয় পেলে চলবে না। অল দ্য বেস্ট চম্পা। শিল্পা এবং চম্পা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এরপর চম্পা জিসিটি কফি হাউসে গিয়ে কারোর জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছু সময় পর্যন্ত অপেক্ষা করার পর কফি হাউসের বাইরে একটি গাড়ি এসে দাঁড়ায়। আরে এই তো গাড়ি এসে গেছে, মনে হচ্ছে সে এই গাড়ির ভেতরেই আছে। গাড়িটি বেশ কিছু সময় পর্যন্ত কফি শপের বাইরে দাঁড়িয়ে থাকার পর সেখান থেকে চলে যায়। এরপর চম্পা দেখে রাজু হেঁটে হেঁটে তার কাছে আসছে। সত্যি আমি অনেক বোকা, ভেবেছিলাম এই ভিখিরিটা গাড়ি করে এসেছে। বসে বসে এত স্বপ্ন দেখা ভালো না, এবারে নিজের নাটকটা শুরু করে দিতে হবে। চম্পা বসে এসব কথা ভাবছিল। এমন সময় রাজু তার কাছে আসে এবং তার সামনে বসে পড়ে। হ্যালো, হাই। আমার একটু লজ্জা করছে, কেউ আমাদের দুজনকে এখানে দেখে নিলে কি ভাববে? কেউ দেখলে এটাই ভাববে যে আমার হবু স্বামী কত হ্যান্ডসাম। কয়েকদিন পর আমাদের বিয়ে হতে চলেছে, তাই তোমাকে লজ্জা করতে হবে না। চম্পা রাজুর সঙ্গে বসে কথা বলছিল। এমন সময় আড়াল থেকে কেউ তাদের ফটো তুলে নেয়। কাল আমাদের এঙ্গেজমেন্ট আছে, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই ডার্লিং। আমি তোমার সব কথাই রাজি আছি, তুমি আমাকে ডার্লিং বলেছো, তাই আমি তোমার কোনো কথা ফেলতে পারবো না। চম্পা মিষ্টি মিষ্টি কথা বলে রাজুকে ইমপ্রেস করে দিয়েছিল। রাজু মনে মনে চম্পাকে অনেক পছন্দ করতে শুরু করেছিল। আরে চম্পা, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তুমি চাইলে আমি তোমার জন্য খুন পর্যন্ত করতে পারবো। আরে না ডার্লিং, তোমাকে এত কিছু করতে হবে না। আমি শুধু একটা কথা জানতে চাই,
যে তোমার মুখে এই কাটা দাগটা কিভাবে এলো, তোমাকে দেখার পর থেকে জিজ্ঞাসা করবো ভাবছিলাম। চম্পার কথা শুনে রাজু অনেক ভয় পেয়ে যায় এবং কিছু সময় পর্যন্ত চুপ করে থাকার পর বলে, কাটা মানে এই কাটা দাগ? আসলে ছোটবেলায় খেলতে খেলতে পড়ে গিয়েছিলাম, তখন কেটে গেছে। এই দাগের জন্য তোমার কোনো সমস্যা নেই তো? আরে না ডার্লিং, সমস্যা থাকতে যাবে কেন? আমার জানতে ইচ্ছে করছিল তাই জিজ্ঞাসা করেছি। তাছাড়া আমি তোমাকে অনেক পছন্দ করে ফেলেছি, তাই তোমার সারা শরীরে এরকম কাটা দাগ থাকলেও আমার কোনো সমস্যা নেই। চম্পার কথা শুনে রাজু অনেক খুশি হয়ে যায়। দুজনে একে অপরের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। অপরদিকে শিল্পা একটি রেস্টুরেন্টে যায়। শিল্পা সেখানে গিয়ে দেখে মিনা আগে থাকতে দাঁড়িয়ে রয়েছে। শেষমেশ তোমার ইচ্ছে পূরণ হতে চলেছে মিনা, এবার আমার ননদের সঙ্গে তোমার দেওরের বিয়ে হবে। আরে শিল্পা, তুমি সেদিনের কথা কিছু মনে করো না। সেদিন আমার জন্য তোমার অনেক অপমান হয়েছে। আমি শুধু তোমার সঙ্গে একটু মজা করতে চেয়েছিলাম। তুমিও কোনোদিন সুযোগ পেলে বদলা আদায় করে নিও। বন্ধুদের মধ্যে এইটুকু তো চলেই। আমার চিন্তা ভাবনা তোমার মতো নয় মিনা। আমি যার সঙ্গে বন্ধুত্ব করি কোনোদিন তাকে ফাঁসানোর চেষ্টা করি না। তবে ওসব কথা বলে আর কোনো লাভ নেই। আমি তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এখানে ডেকেছি। আমি জানি তুমি কোন কথা বলবে। তুমি এটাই জিজ্ঞাসা করবে তো যে আমরা বিয়ের সময় কত টাকা যৌতুক নেব? মিনার মুখে এই কথা শুনে শিল্পা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে মনে মনে এটা ভাবতে থাকে যে মিনা কিভাবে তার মনের কথা বুঝতে পারলো। আচ্ছা মিনা, তুমি কিভাবে জানলে যে আমি এই কথাটাই জিজ্ঞাসা করব? তুমি যেখান থেকে চালাকি শিখেছো আমি অনেক আগে সেটা পার করে চলে এসেছি। আমার বুদ্ধির সামনে তুমি টিকতে পারবে না। তার মানে এটাই যে বিয়েতে আমরা কোনো প্রকার যৌতুক নেব না। তোমার ননদ আমাদের বাড়ির বউ হয়ে যাক, সেটাই আমাদের জন্য যথেষ্ট। আমি যেটা ভেবেছিলাম সেরকম কিছুই হলো না। মিনা টাকার ব্যাপারে কিছুই বললো না। এটা কিভাবে সম্ভব? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি চিন্তা করতে শুরু করে দিলে শিল্পা? তাছাড়া এসব কথা তো ফোনেও হতে পারতো। এসব কথা বড়রা নিজেদের মধ্যে মিটিয়ে নিলে বেশি ভালো হতো। তুমি এসব কথার মধ্যে থেকো না। মিনা এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় সে আবার ফিরে আসে এবং শিল্পার কাছ থেকে তার মোবাইলটা নিয়ে নেয়। আরে বাহ, আমি যেটা ভেবেছিলাম একদম সেটাই হয়েছে। আমি জানতাম তুমি আমার কথাগুলো রেকর্ড করছো। ভেবেছিলে আমি খারাপ খারাপ কথা বলবো আর সেগুলো নিজের শাশুড়িকে শুনিয়ে এই বিয়ে ভেঙে দেবে, তাই তো? মিনা শিল্পার প্ল্যানের ব্যাপারে জানতে পেরে যাওয়ায় শিল্পা অবাক হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। এরপর মিনা শিল্পার মোবাইল থেকে রেকর্ডিং করা অডিও কেটে দেয়। এমনিতেও তুমি ভালো কিছু রেকর্ডিং করতে পারোনি, তাই সেটা ডিলিট করে দিলাম। তুমি রেকর্ডিং করছো এটা আমি বুঝতে পেরে আমি ভালো ভালো কথা বলেছি। এবারে আসল কথাটা শোনো শিল্পা, আমরা চম্পাকে আমাদের বাড়ির বউ করে তোমাদের থেকে টাকা পয়সা গহনা সবকিছু আদায় করব, কোনো কিছুই ছাড়বো না। মিনা এই বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। মিনার চলে যাওয়ার পর শিল্পা দুঃখী হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। মিনা আর তার শাশুড়ির আসল সত্যিটা সকলের সামনে আনার একটাই সুযোগ ছিল, কিন্তু সেটাও আমি নষ্ট করে দিলাম। আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না। কাল রাজু আর চম্পার এঙ্গেজমেন্ট আছে, এবার আমি কিভাবে তাদের বিয়ে আটকাবো? শিল্পা এসব কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরে যায়। পরের দিন সকালে এঙ্গেজমেন্টের জন্য রাজু, আরতি এবং মিনা শিল্পাদের বাড়িতে আসে। আরে কবিতা, এবারে আমাদের বন্ধুত্ব সফল হবে। তোকে নিজের আত্মীয় করার আমার অনেক দিনের ইচ্ছে ছিল। তোর মেয়ে আমার বাড়ির বৌমা হয়ে যাবে। আমি যা চাইতাম এবার সব পেয়ে যাব। সব কিভাবে পাবেন আন্টি? এখানে যা আছে সব দাদা আর বৌদির। আমি তো খালি হাতে নিজের শ্বশুর বাড়ি যাব। তুমি খুব ভালো মজা করতে পারো চম্পা। এখন যত মজা করার করে নাও। যখন তুমি বৌমা হয়ে আমাদের বাড়িতে যাবে তখন মিনা তোমাকেও যা যা শেখানোর সবকিছু শিখিয়ে দেবে। আরে কবিতা, তোর বউয়ের সঙ্গে থাকতে থাকতে তোর মেয়েটাও ফটফট করে কথা বলতে শিখে গেছে। কিছু মনে করিস না আরতি। আরে না না, কিছু মনে করতে যাব কেন? চম্পা আমার হবু বৌমা। বিয়ে হয়ে গেলে রাজু তাকে নিজের মতো বানিয়ে দেবে। আরতির কথা শুনে চম্পা অনেক ভয় পেয়ে যায় এবং বাড়ির এদিক সেদিক দেখতে থাকে। এত দেরি হয়ে গেল, বৌদি এখনো আসছে না কেন? আরে বৌদি, তুমি কোথায় চলে গেলে? তাড়াতাড়ি ফিরে এসো।
যদি প্ল্যান মতো সবকিছু ঠিকঠাক না হয় তাহলে এই রাজুর সঙ্গে আমাকে বিয়ে করতে হবে। চম্পা বসে বসে এসব কথা চিন্তা করতে থাকে। অপরদিকে শিল্পা রাস্তার উপর থেকে ছুটতে থাকে। আমাকে যা করার তাড়াতাড়ি করতে হবে। মা আর চম্পাকে আরতির হাত থেকে বাঁচাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই চিঠিখানা সঠিক জায়গায় পৌঁছাতে হবে। শিল্পা এসব কথা ভাবতে ভাবতে রাস্তার উপর ছুটতে থাকে। অপরদিকে সকলে যখন বসেছিল এমন সময় বিক্রম এঙ্গেজমেন্টের আংটি নিয়ে সেখানে আসে। এতদিন পর্যন্ত অনেক আদরে আমার মেয়েটাকে মানুষ করেছি, কিছুদিনেই সে পর হয়ে যাবে। আরে আন্টি, চম্পার জন্য আপনি একদম চিন্তা করবেন না। আমাদের বাড়িতে বৌমাদেরকে মেয়ের মতো রাখা হয়। এতদিন পর্যন্ত মা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তাছাড়া আজ থেকে চম্পা আমার ছোট বোনের মতো। হ্যাঁ হ্যাঁ কবিতা, আমার বৌমা একদম ঠিক কথাই বলছে। তুই ভেবে নে, তোর মেয়ের ভালো দিন শুরু হয়ে গেছে। তোর উপর আমার অনেক বিশ্বাস আছে আরতি। বিক্রমের বিয়ের সময় তুই অনেকবার বারণ করেছিলিস, কিন্তু আমি তোর কোনো কথা না শুনে শিল্পার সঙ্গে তার বিয়ে দিয়ে দিলাম। সেই ভুলের জন্য এখনো আমাকে আফসোস করতে হচ্ছে। সেই মেয়েটা আমার মান সম্মান সব শেষ করে দিয়েছে। আরে হ্যাঁ কবিতা, আজ তোর মেয়ের এঙ্গেজমেন্ট হতে চলেছে আর তোর বৌমাকে দেখতে পাচ্ছি না। হয়তো তোর বৌমা নিজের ননদকে খুব একটা পছন্দ করে না মনে হয়। একদম ঠিকই বলেছিস আরতি। এরকম একটা শুভ দিনে জানি না সে কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমি প্রার্থনা করব এরকম বৌমা যেন কেউ না পায়। মা, তুমি শুধু শুধু শিল্পার নামে খারাপ খারাপ কথা বলছো কেন? আমি আংটি নিয়ে চলে এসেছি, এবার এঙ্গেজমেন্টের কাজ শুরু করে দাও। বিক্রম এই বলে টেবিলের উপর আংটি রেখে দেয়। কিছু সময় পর এঙ্গেজমেন্ট শুরু হয়। রাজু চম্পাকে আংটি পরাতে যাচ্ছিল। এমন সময় শিল্পা বাড়ি ফিরে আসে। দাঁড়াও, এখনই এঙ্গেজমেন্ট বন্ধ করো। আরে বাহ, বৌদি একেবারে সিনেমার মতো এন্ট্রি নিয়েছে। এবার আসল খেলা শুরু হয়ে যাবে। এসব কি হচ্ছে শিল্পা? তুমি আবার একটা নাটক শুরু করে দিলে। মা, আমি জানি আমি কোনোদিনও আপনার ভালো বৌমা হতে পারিনি। আর শেষবারের মতো আমাকে একটা সুযোগ দিয়ে দিন। আমি এই বাড়িটাকে এত সহজে ধ্বংস হতে দেব না। আমি চম্পার জীবন খারাপ হতে দেব না। আপনি আমাকে একটা সুযোগ দিন, তারপর আমি সারা জীবনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাব। কি রে ফালতু মেয়ে কোথাকার, তোর নাটক বন্ধ হয় না কেন? বেরিয়ে যা এখান থেকে। আরে কবিতা, তুই এই মেয়েকে ধাক্কা মেরে বার করছিস না কেন? 1 মিনিট দাঁড়িয়ে যা আরতি। সে যা বলতে চাইছে তাকে বলতে দে। তুমি কি বলবে বলো শিল্পা। শিল্পা তার শাশুড়ির কথায় রাজুর কাছে যায়। রাজু শিল্পার এরকম ব্যবহার দেখে ভয় পেয়ে যায়। আচ্ছা রাজু, তুমি আরতি আন্টির ছেলে, তাই তো? তুমি বিদেশ থেকে পড়াশোনা করে বাড়ি ফিরেছো, আমি ঠিক বলছি তো? আরে ইয়েস ইয়েস, ইয়া। এবার একটা কথা বলো, বিদেশে তুমি কি করতে? চুরি, কিডন্যাপিং, মার্ডার এসব করতে, তাই তো? শিল্পার মুখে এরকম কথা শুনে সকলে অবাক হয়ে যায়। এসব তুমি কি বলছো শিল্পা? তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো? আমি একদম ঠিকই বলছি মা। এই রাজু কোনো সাধারণ ছেলে নয়, এমনকি এই ছেলেটা আরতি আন্টির ছেলেও নয়। কবিতা, এবার এই মেয়ের মুখ বন্ধ কর, না হলে কিন্তু ভালো হবে না। আমি এসব সহ্য করতে পারছি না। আরতির কথা শুনে শিল্পা প্রচন্ড রেগে যায় এবং তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আরে আরতি, তুই হুমকি কাকে দিচ্ছিস? তুই আর তোর বৌমা মিলে অনেক নাটক করেছিস। এবার তোদের সব নাটকগুলো ফাঁস হয়ে যাবে। আর একটা কথা খুব ভালো করে শুনে রাখ, আমার শাশুড়ির কোনো রকম ক্ষতি করার আগে তোদেরকে আমার সঙ্গে মোকাবিলা করতে হবে। কবিতা তার বৌমার এরকম রূপ দেখে অবাক হয়ে দাঁড়িয়েছিল। আমি কি দেখছি? এর আগে শিল্পা কোনোদিনও এরকম ব্যবহার করেনি। আজ প্রথমবার তাকে এই অবস্থায় দেখে বিশ্বাস করতে পারছি না। মা, এই ছেলেটা আরতির ছেলে নয়, এটা জেল থেকে ছাড়া পাওয়া একজন আসামি। এ হলো মিনার ভাই। এরা বউ শাশুড়ি মিলে আপনার সুখের জীবন খারাপ করতে চাইছে। তাই এরা দুজনে মিলে আগে আমার মাধ্যমে আপনাকে অপমান করার চেষ্টা করেছে। এবারে চম্পাকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনাকে কষ্ট দিতে চায়। আরতি, এসব আমি কি শুনছি? এই কথাগুলো কি সত্যি? আরে আরে, তুই কি নিজের বৌমাকে চিনিস না? তুই এই মিথ্যেবাদী মেয়েটার কথা বিশ্বাস করছিস কেন? এই মেয়েটা আমাকে পছন্দ করে না। তাছাড়া এর কাছে কি প্রমাণ আছে? মা, এই আরতি যখন আমার কথার প্রমাণ চাইছে, তাহলে আমি প্রমাণ দেব। ইন্সপেক্টর বাবু, আপনি চলে আসুন।
শিল্পার কথায় এক পুলিশ ইন্সপেক্টর বাড়ির ভেতরে আসে। পুলিশ রাজুকে দেখে হাসতে শুরু করে দেয়। আরে রাজু, তুই এখানে? এই ছেলেটা তো আমাদের পার্মানেন্ট কাস্টমার, বছরে 300 দিন জেলে কাটায়। শিল্পা ম্যাডাম, একে অ্যারেস্ট করায় আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ। আরে বাহ, রাজুর দিদিও এখানে আছে দেখছি। এই মহিলার উপরেও একটা কেস বানাবো। পুলিশ এই বলে রাজুকে অ্যারেস্ট করে নেয় এবং নিজের সঙ্গে নিয়ে চলে যায়। বিক্রম, চম্পা এবং শিল্পা অনেক খুশি হয়ে যায়। অপরদিকে কবিতা এখনো কিছু বুঝে উঠতে পারছিল না। কি হয়েছে মা, তুমি এখনো কিছু বুঝতে পারছো না? শিল্পা, মাকে প্রথম থেকে সবকিছু পরিষ্কার করে বলো। মা, সেদিন মরা বাড়িতে আমি যখন লাল লেহেঙ্গা পরে গিয়েছিলাম, সেটাই মিনারই প্ল্যান ছিল। মিনা আপনাদের সকলের সামনে আমাকে অপমান করার জন্যই এটা করেছিল। সেখান থেকে আসার সময় আমি মিনার সঙ্গে ঝগড়া করতে যাচ্ছিলাম, কিন্তু বাড়ির বাইরে থেকে আমি যা দেখলাম সেটা দেখে নিজের চোখের উপর বিশ্বাস করতে পারলাম না। মা, আমার ভাইয়ের সঙ্গে চম্পার বিয়ে হয়ে গেলে তাকে বারবার জেল খাটতে হবে না। বিয়েতে আমরা অনেক টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমার ভাইকে জেল থেকে জামিন করে ছাড়িয়ে নেব। একদম ঠিক বলেছো বৌমা। তাছাড়া এই বিয়ের মাধ্যমে কবিতাকে ধ্বংস করার ইচ্ছেটাও আমার পূরণ হয়ে যাবে। শিল্পা তার শাশুড়িকে এসব কথাগুলো বলতে থাকে। শিল্পার কথা শুনে কবিতা চুপ করে দাঁড়িয়ে থাকে। শিল্পা একদম ঠিক বলছে মা। সে যখন আমাকে এই ব্যাপারে বলেছিল তখন আমি বিশ্বাস করতে পারছিলাম না। এদের আসল চেহারা তোমার সামনে আনার জন্য আমরা এই প্ল্যানটা বানিয়েছিলাম। তারপর আমি রাজুর ফটো তুলে থানায় দেখাতে সবকিছু ক্লিয়ার হয়ে গেল। বৌদি, আজ তুমি না থাকলে এই গুন্ডার সঙ্গে আমার বিয়ে হয়ে যেত। তুমি ভাবলে কি করে চম্পা আমি এরকম একটা বাজে ছেলের সঙ্গে তোমার বিয়ে হতে দেব? এটা ঠিক কথা যে আমি বাকি মেয়েদের মতো ভালো বোমা হয়ে উঠতে পারিনি, কিন্তু আমার এইটুকু ক্ষমতা আছে যে নিজের পরিবারকে খারাপ লোকেদের হাত থেকে বাঁচাতে পারবো। আরে কবিতা, নিজের বউয়ের কথায় তুই আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? এটা ঠিক কথা যে রাজু আমার নিজের ছেলে নয়, কিন্তু আমি তাকে নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি। তাছাড়া সে কয়েকটা ভুলের জন্য জেল খাটছে, তাতে কি হয়েছে? ছেলে হিসেবে রাজু অনেক ভালো। শিল্পা আমার বৌমায়ের থেকে অনেক বেশি হিংসে করে, তাই সে এইসব কিছু করছে। হ্যাঁ আন্টি, আমি আপনাকে নিজের মায়ের মতো মনে করি। আমি ভেবেছিলাম শিল্পাকে নিজের মতো বানিয়ে দেব, কিন্তু সে এতটাই খারাপ যে আমি চেষ্টা করার পরেও তাকে নিজের মতো বানাতে পারবো না। তাছাড়া আমি আপনাকে সেই রেকর্ডিং শুনিয়েছিলাম, তো আপনার মনে নেই? আরে হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং এর কথা বলতে তো একদমই ভুলে গিয়েছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ মিনা, তোমার কথাই আমার রেকর্ডিং এর কথা মনে পড়ে গেল। সবাই ভালো করে শোনো, এদের কত লোভ এটাও সবাই খুব ভালো করেই বুঝতে পেরে যাবে। শিল্পা এই বলে তার মোবাইলে একটি রেকর্ডিং চালিয়ে দেয়। তুমি রেকর্ডিং করবে এটা বুঝতে পেরে আমি ভালো ভালো কথা বলেছি। এবারে আসল কথাটা শোনো। আমরা চম্পাকে আমাদের বাড়ির বউ করে তোমাদের থেকে টাকা পয়সা গহনা সবকিছু আদায় করব, কোনো কিছুই ছাড়বো না। শিল্পার ফোনের রেকর্ডিং শুনে সকলে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। আরে কি হলো মিনা, আমার ফোনের রেকর্ডিং শুনে চমকে গেলে? তুমি কি ভেবেছিলে শুধুমাত্র তুমি চালাক আর বাকি সবাই বোকা? তুমি আমার একটা মোবাইল রেকর্ডিং বন্ধ করেছিলে। রেকর্ডিং বন্ধ করার পরে যখন তুমি ওভার কনফিডেন্ট হয়ে গেলে তখন তুমি আসল কথাগুলো বলতে শুরু করে দিলে। তোমার কথাগুলো আমি দ্বিতীয় ফোনে রেকর্ড করে নিয়েছিলাম। আরে শিল্পা, তুমি আমার সঙ্গে এতটা চালাকি করলে? আমি তো ভেবেছিলাম তুমি আমার বোনের মতো। আন্টি, আপনি দেখলেন তো একটা সামান্য কথা নিয়ে আপনার বৌমা কত বাড়াবাড়ি করছে। আমি সহজ সরল মানুষ, তাই শিল্পার চালাকি ধরতে পারিনি। মিনা এই বলে কান্নাকাটি করতে থাকে। মিনাকে এভাবে কান্নাকাটি করতে দেখে কবিতা শিল্পার দিকে তাকায়। আমার মনে হচ্ছে মাই মিনার চোখের জল দেখে ইমোশনাল হয়ে গেছে। এবার তো মনে হয় আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। শিল্পার কথা শেষ হতে না হতেই কবিতা মিনার কাছে যায় এবং তাকে জোরে একটি থাপ্পড় মারে। মিনাকে থাপ্পড় খেতে দেখে তার শাশুড়ি আরতিও ভয় পেয়ে যায়। এবার আমার কথা কান খুলে শুনে রাখ মিনা, আমি চাই না আমার বৌমা তোর মতো চিটিংবাজ হোক। আমার বৌমা অনেক ভালো, আজ শিল্পার জন্য আমার মেয়ের জীবন আর আমাদের পরিবার রক্ষা পেয়েছে। শিল্পা না থাকলে তোদের মতো ধোঁকাবাজ মানুষেরা আমাদের পরিবার ধ্বংস করে ফেলতো। এইসব তুই কি বলছিস কবিতা? আমি একদম ঠিকই বলছি। আমার বৌমা যেমন আছে খুব ভালো আছে। তোদেরকে আমি খবরদার করে দিচ্ছি, আর কোনোদিনও আমার বৌমাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবি না।
তাছাড়া আরতি, আমি তোর কি এমন ক্ষতি করেছিলাম যার জন্য তুই এসব করতে গেলি? অনেক হয়েছে কবিতা, এবার চুপ কর। তোর সঙ্গে বন্ধুত্বের নাটক করতে করতে আমি বিরক্ত হয়ে গেছি। হ্যাঁ, এটা সত্যি কথা যে আমি তোকে হিংসে করতাম। তোর কাছে সব কিছু আছে, তাই আমি তোকে পথে বসাতে চেয়েছিলাম। আমার কপাল এতটাই খারাপ যে আমি ভালো বৌমাও পেলাম না। এমন বৌমা পেলাম যে সব সময় আমার কানে বিষ ঢালতো। আমি যদি শিল্পার মতো বৌমা পেতাম তাহলে সে আমার ভুলগুলো ঠিক করে দিত। আরে মা, আপনিও শিল্পার প্রশংসা করতে শুরু করে দিলেন। আপনি তো এতদিন পর্যন্ত আমাকে পছন্দ করতেন। চুপ কর তুই। সব সময় আরতি আর তার পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করে করে আমার মাথা খারাপ করে দিয়েছিলিস। আমি শুধুমাত্র তোর জন্য এসব করতে যাচ্ছিলাম। মিনা এক এক করে আমাকে তার প্ল্যান বলতো, আর আমি সেইভাবেই কাজ করতাম। মিনার কাছেই আমি জেনেছিলাম যে তোকে কষ্ট দেওয়ার জন্য তোর ছেলে মেয়েদেরকে কষ্ট দিতে হবে। কবিতা আরতির মুখে এসব কথা শুনে অবাক হয়ে গিয়েছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে তার নিজের বান্ধবী তার সঙ্গে এত খারাপ কাজ করতে যাচ্ছিল। কবিতা এসব কথা শুনে সোফার উপরে বসে পড়ে। মা, আপনি ঠিক আছেন তো? আরতি, অনেক হয়েছে তোদের নাটক। এবার নিজের বিষাক্ত বৌমাকে নিয়ে চুপচাপ এখান থেকে বেরিয়ে যা, না হলে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করব। আর একটা কথা, এরপর থেকে যদি কোনোদিনও তোদেরকে আমাদের পরিবারের আশেপাশে দেখতে পাই তাহলে সেটাই তোদের শেষ দিন হবে। শিল্পার মুখে এসব কথা শুনে আরতি এবং তার বৌমা দুঃখী হয়ে সেখান থেকে চলে যায়। তাদের চলে যাওয়ার কিছু সময় পর কবিতা নিজেকে সামলে নিয়ে শিল্পার কাছে যায়। এসব তুমি কি করলে শিল্পা? মা, তাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করে দিন। না বৌমা, তোমাকে মা বলে ডাকতে হবে না। তুমি আবার আগের মতোই আমাকে মম বলে ডাকবে। আমি তো এটাই বলতে চাইছিলাম। তুমি যেটা করেছো খুব ভালো করেছো। তার মানে আপনি আমার উপরে রাগ করেননি? রাগ করতে যাব কেন? আরে বিক্রম, তুই দেখেছিস তো আমার বৌমা কিভাবে আমার জন্য তাদের সঙ্গে লড়াই করলো। আজ আমার বিশ্বাস হয়ে গেল বৌমা থাকতে কেউ আমাদের কোনো রকম ক্ষতি করতে পারবে না। আমার বৌমা আমার শক্তি। এরপর থেকে শিল্পা তার পরিবারের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। আর এরকমই গল্প আরো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।